ক্ষোভের মুখেই আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক আবু বাকের। ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভাকাল, অংশ নেবেন ৪,০০০-এর বেশি নেতা। নির্বাচনমুখী সংস্কারে ফের জোর আমির খসরুর। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি, জনদুর্ভোগ কমাতে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের। এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানিতে তোপের মুখে বিইআরসি। গণবিরোধী বলল ক্যাব আন্দোলনের হুমকি। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্তবাজারে। পুরো সংবাদ জুড়ে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। উত্তেজনা, হাতাহাতির মতো ঘটনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। জুলাই আন্দোলনে ভূমিকা রাখলেও সংগঠনে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে দুপক্ষের মুখোমুখি অবস্থান গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ উল্লেখ করে সংগঠনের নেতা বললেন, তৈরি হওয়া জটিলতা শিগগিরই সমাধান হবে। নতুন এই ছাত্র সংগঠনের নেতৃত্ব দেবেন আবু বাকের মজুমদার। বিস্তারিত প্রতিবেদনে। ২৪শে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর দেশের জাতীয় রাজনীতি থেকে ছাত্র রাজনীতিতে তৈরি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জন আকাঙ্ক্ষা। এর প্রেক্ষাপটেই জুলাই বিপ্লবে নেতৃত্ব সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে থাকা নেতাদের নিয়ে গঠন করা হয় নতুন ছাত্র সংগঠন। নানা আলোচনার মধ্য দিয়ে বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তরুণ ছাত্রনেতারা। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির অবসান ঘটানোকে সামনে রেখে যখন নতুন দলের ঘোষণা হবে, ঠিক তার পূর্ব মুহূর্তে সম্মেলনস্থলে প্রবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। বাকবিতণ্ডার জেরে ঘটে হাতাহাতির ঘটনা। এসব শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবে তাদের বড় ভূমিকা থাকলেও শুধুমাত্র সদস্য পদ দিয়ে কমিটির গুরুত্বপূর্ণ পদে তাদের কোনো প্রতিনিধি না রেখে বৈষম্য করেছে নতুন ছাত্র সংগঠন। তাই এই কমিটিকে তারা অভিহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হিসেবে। যে নেগোশিয়েশন করা হয়েছে ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না, বিশ্লেষণ মানে না, সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি না। উদ্ভূত পরিস্থিতিতে ঘোষিত সংবাদ সম্মেলন ভণ্ডুল হয়ে গেলেও পূর্ব নির্ধারিত সময় 2 ঘন্টা পর মধুর ক্যান্টিনে আসেন নতুন কমিটির আহ্বায়ক আবু বাকের ও সদস্য সচিব জাহিদা হাসান। এ পর্যায়ে আবারও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষের শিক্ষার্থীরা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুলাই চেতনা অটুট রাখার কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ও এর আহ্বায়ক কমিটি। একটি নতুন ছাত্র সংগঠনের আজকে ঘোষণা হয়েছে। সেই ছাত্র সংগঠনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে ইতিবাচক কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিবাচক প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে, কিন্তু কেউ পিছিয়ে পড়বে না। এদিকে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় নতুন দলের দাবি সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, দুপক্ষের মুখোমুখি অবস্থানকে গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন তারা। নতুন কমিটি নিয়ে তৈরি হওয়া জটিলতা শীঘ্রই সমাধান হবে বলেও প্রত্যাশা তার। আমরা বাংলাদেশ ফার্স্ট, ডিসিডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। সবকিছু ছাপিয়ে নতুন ছাত্র সংগঠন দেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা তরুণ ছাত্র নেতাদের। ওমর ফারুক, এখন, ঢাকা। ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভাকাল, প্রস্তুত জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। বৃহস্পতিবার সকাল থেকে সভায় অংশগ্রহণ করবেন ৪,০০০ নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দলের কার্যক্রমকে গতিশীল করবে।
ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সভায় আলোচনা হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা, তাতে বিএনপির নেতাকর্মীদের জন্য বাড়তি আয়োজন। বৃহস্পতিবারের সভাকে ঘিরে প্রস্তুত হচ্ছে সভাস্থল। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলের সাথে সম্পর্ক দৃঢ় করবে এই সভা। গণতন্ত্রের জন্যই কিন্তু আগামী ২৭ তারিখ বর্ধিত সভা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সকল নেতাকর্মীরা, বিশেষ করে আমাদের উপজেলা পৌরসভা বা কেন্দ্র, আমরা আগামী দিন আমাদের এই মিলন মেলার মাধ্যমেই আমরা আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হব। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। সব মিলিয়ে ৪,০০০ নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৪,০০০ নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। সেখানে তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে তার মেসেজ থ্রো করবেন, যেটি আগামী দিনে আমাদের সাংগঠনিক তৎপরতাকে বৃদ্ধি করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকাল ১০টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে এই সভায়। আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং দেশের ভিতরে ঐক্য এবং ষড়যন্ত্র, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বৃহস্পতিবারের বিএনপির বর্ধিত সভাকে অনেকে দলের ছায়া কাউন্সিল হিসেবে দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা মনে করছেন এতে দলের নেতাকর্মীদের মধ্যে যেমন সম্পর্ক বৃদ্ধি পাবে, তেমনি দলের কার্যক্রমও গতি আসবে। আর সাধারণ মানুষ তাকিয়ে আছে বিএনপির এই বর্ধিত সভা শেষে দল ও দেশের জন্য বিএনপি কি বার্তা নিয়ে আসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সংস্কার দরকার, তবে আপাতত নির্বাচনমুখী কাজে জোর দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং অন্যান্য নেতাকর্মীরা। পরে আমির খসরু বলেন, বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা করছেন ফ্রান্সের রাষ্ট্রদূতেরা। এই যে দৈনন্দিন যে সংগ্রামগুলো হচ্ছে, যে অবস্থা, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না। এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে। যে সরকার যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারা সেই সমাধান করবে। পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে। এ অবস্থায় দেশে নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারীতে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। এদিকে বরগুনার এক অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিস্ট কোনো শাসককে দেশের মানুষ আর মেনে নেবে না। বিস্তারিত প্রতিবেদনে।
দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীর ডোমারের উন্মুক্ত আকাশের নিচে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা কর্মসূচি ঘিরে জনসমুদ্রে পরিণত হয় উপজেলা পরিষদ মাঠ। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বুধবার দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। বিকেলে মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমির বলেন, এই অবস্থায় দেশে নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। আইন শৃঙ্খলার অবনতি অবস্থায় ভোট দিলে দেশে হানাহানি খুনাখুনি বাড়বে। এটা ইলেকশনকে একদম অথম করে দেবে, চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার ভেঙে দেয় জনদুর্ভোগ হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। এর আগে সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় দলের আমির কথা বলেন। জানান, এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই দেশের নাগরিক, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে দেশে কিছুই নেই। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যে জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলাত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। এদিকে বিকেলে বরগুনার টাউন হল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হাসিনার মতো নিষ্ঠুর নির্মম ফ্যাসিস্ট কোনো শাসককে দেশের মানুষ আর মেনে নেবে না। স্বাধীনতার পরে বরগুনায় এই প্রথম বৃহৎ পরিসরে কর্মী সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত জেলা উপজেলা সহ সর্বস্তরের নেতাকর্মীরা। তামজিদ মির্জা, এখন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে, আরেকটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে। দলগুলোর মধ্যে কে কোন জোটে যাবে চলছে সেই হিসেব নিকেশ। তবে বিএনপি সহ সমমনা যে দলগুলো চীন সফরে আছে তাদের দিকেই চোখ রাখছেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময়ের চিরমিত্র দুটি দল। 2001 সালের 8ম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর 2008-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা 17 বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী ছিল দল দুটি। কিন্তু 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সাথেই আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপি সমমনা প্রায় 8-10টা দলের নেতৃবৃন্দরা একসাথে চায়না যাচ্ছে, বেইজিংয়ে সফরে যাচ্ছে। এখন সেটাকে নিয়ে বেশ আপনার গসিপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা, এবং বিএনপির এই জায়গাটা এখনো পরিষ্কার করে নাই। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জামাত সহ ইসলামী দলগুলোর ভিতরে একটা বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছে যে তারা একটা নতুন জোট অথবা বলয় তৈরি করতে পারছে কিনা। তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা, অথবা যারা বাকি থাকবেন যারা অন্য জোটে যাবে না তারা কোনো জোট তৈরি করছে কিনা। এখানে যেটা আমরা 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি জামাত সহ, তাদের সাথে প্রত্যেকেরই মোটামুটি কিন্তু একটা বোঝাপড়া আছে। এখন
ইকুয়েশনটা হচ্ছে যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই, কাজে তাহলে এখন তো একটা মানে সরকার থাকলেও তার একটা শক্তিশালী অপোনেন্ট দরকার। যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটি আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলে থাকাটাও একটি কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে। সংসদে যদি ফাংশনাল অপোজিশন না থাকে, বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায়, তাহলে বিএনপি রাষ্ট্রকে যে সুশাসনের জন্য ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না। তো সেখানে এরকম আলোচনাও আছে যে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন, বিএনপি এককভাবে নির্বাচন করবে, আর বিএনপি ছাড়া বাকিরা সবাই মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা সেই আলোচনাটাও চলছে। মানুষ ওই পুরানো রাজনীতি তো দেখেছে, এখন আমরাও যদি ধরেন ছোট দল হিসেবে আবার যদি বৃহৎ দলের সাথে জোট করে, অনেক কিন্তু হারিয়ে যায়, তার স্বকীয়তা থাকে না। সেক্ষেত্রে অনেকের সাথে আলাপ আলোচনা চলছে। আসন বা সিট নিয়ে সমঝোতার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই। আমরা এই সময়ে গত 7-8 বছরের এই প্রতিকূল সময়ে রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। 2-3টে সিটের রাজনীতি করলে তো, সুবিধার রাজনীতি করলে তো এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমরা বেনিফিটেড বেশি থাকবে। জোট নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। নির্বাচন কমিশনের নিবন্ধন নাই, তারা আমাদের সঙ্গে যদি অংশগ্রহণ করে, আমাদের মার্কা নিয়েও তো অতীতে নির্বাচন করেছে, করে নাই? দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করে নাই, তো দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারে, অথবা যাদের নিবন্ধন আছে তারা সেই মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে। জোট যে হওয়া যাবে না তা তো কোনো বাধা নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, এটা তো হলো সবচেয়ে বড় জোট। অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন 300 আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। হ্যাঁ, আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, যে দলগুলো আছে, দল আছে, বিভিন্ন পার্সোনালিটিস আছে, প্রতিষ্ঠান আছে, সবার সাথে আমাদের যোগাযোগ আছে। মানুষ জানতেছে, বুঝতেছে এবং অতীতের কর্মকাণ্ডগুলো মানুষ দেখেছে। এই জন্য মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আসলে এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আপিল শুনানির জন্য 22 এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত জানাবেন রাব্বি হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ 4 ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থেমে যায় মামলার বিচার প্রক্রিয়া। নানা সময়ে জামায়াতের নেতা এটিএম আজহারের মামলা তালিকায় এলেও তা আর শুনানি হয়নি। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রায়ের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গলবার ও বুধবার দুদিন এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি হয়। শুনানিতে প্রশ্ন উঠে পুরো মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। পরে এটিএম আজহারের রিভিউ মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত যেই রিভিউ দায়ের করা হয়েছে সবগুলোই কাদের মোল্লার মামলার রায়ের আলোকে। প্রথাগত কোনো আইন অনুযায়ী এটি হয়নি। জামায়াত নেতার আইনজীবী জানান, এই আইনটি বাতিল হলে পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। অ্যাপিলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে, আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আপিল শুনানির জন্য আগামী 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
নাহিদ ইসলামের ছেড়ে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের সাথে। বুধবার সন্ধ্যায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। তার ছেড়ে দেওয়া দুটি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা হয় প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে। একদিন পর বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় দুটি পুনর্বন্টন করা হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। শিল্পী ও ক্যাপটিভে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করার প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তবে এই প্রস্তাবে কোনো কাটছাঁট না করলেও বরং গ্যাসের মূল্যের ওপর সরকারের রাজস্ব কমানোর সুপারিশ কারিগরি কমিটির। বিইআরসির গণশুনানিতে ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লে চাপে পড়বে উৎপাদন খাত। আর দাম বাড়ানোর প্রতিবাদে মাঠে থাকার ঘোষণা দিয়ে শুনানি বর্জন ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটির। এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানি ক্ষমতা খর্ব করে 2023 সালের ফেব্রুয়ারিতে শিল্প খাত ও শিল্পের ক্যাপটিভে গ্যাসের দাম 90 থেকে 180% পর্যন্ত বাড়ায় আওয়ামী সরকারের জ্বালানি বিভাগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো শুনানি করছে বিইআরসি। তবে কমার পরিবর্তে বাড়তে যাচ্ছে দাম। চলতি বছরের শুরুতেই শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। প্রস্তাবনার প্রেক্ষিতে বুধবার গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে এলএনজি কিনে গ্যাস সরবরাহের পেছনে ভর্তুকি দিতে হচ্ছে যুক্তি তুলে ধরে শিল্পে 30 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে 75 টাকা 72 পয়সা নির্ধারণের প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। বিইআরসির কারিগরি কমিটির সুপারিশে দেখা যায়, প্রস্তাবিত দামে কোনো কাটছাঁট না করে বরং গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার থেকে 15% ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে শুনানিতে ব্যবসায়ীরা বলেন, এলডিসিকে সামনে রেখে আবারও গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে উৎপাদন খাত। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়াইয়েন না, দেশে আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ালে উৎপাদনের খরচ পড়বে সাধারণ ভোক্তার ঘাড়ে। তাই শুনানিতে গ্যাসের দাম না বাড়িয়ে বরং বিতরণ কোম্পানিগুলোর অযৌক্তিক সিস্টেম লস কমানোর দাবি জানায় ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটি। কমিশন কর্তৃক প্রবিধান প্রণয়ন না করা পর্যন্ত সরকার ও সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা ট্যারিফ নির্ধারণ ও পুনর্নির্ধারণ এবং সমন্বয় করিতে পারিবে। সরকার এই ক্ষমতাটা এখনও রেখে দিয়েছে এই সরকারের আমলে। এই সরকার যেটা রেখে দিয়েছে আমার ধারণা সরকারও জানে না, অথচ এই ধারণাটা রেখে দিয়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে যাচ্ছে, প্রতি মাসে নির্ধারণ করছে। বিআরসি হাতে কখনোই ফিরে আসেনি। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম এবং যে দুর্নীতি লুটপাটের উপখ্যান খুঁজে বের করে মূল্যহার কমিয়ে জনগণকে আমরা স্বস্তি দেব। এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। দাম বাড়ানোর বিরুদ্ধে শুনানি চলার সময়েই মিলনায়তনের বাইরে আন্দোলন করে ক্যাব। পরে শুনানিতে অংশ নিয়ে বর্জনের ঘোষণা দেয় ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটি। এ সময় বাধে হট্টগোল। তবে শুনানি ও দাম বৃদ্ধি স্থগিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। রাশিয়ার সাথে পারমাণবিক শক্তি সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে অভিন্ন স্বার্থ এবং অগ্রগতির ওপর জোর দিয়ে তিনি বলেন, রাশিয়ার সহায়তার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে প্রকল্পটি সময় মতো সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি। রোসাটমের মহাপরিচালক লিখাসেভ
একদিনের জন্য বাংলাদেশ সফরে আছেন। সবশেষ 2024 সালের এপ্রিলে বাংলাদেশ সফর করেছিলেন তিনি। সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এছাড়া বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিস্তারিত প্রতিবেদনে। সাজেকের দৃষ্টিসীমানা জুড়ে ধ্বংসস্তূপ, বর্তমানে পর্যটক শূন্য এই মেঘের রাজ্য। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে সাজেকের অর্ধশতাধিক রিসর্ট। আমরা যে পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এটা বলে ভাষা ব্যক্ত করার মতো কিছু নাই। আমরা চাই এর থেকে দ্রুত উত্তরণের জন্য। পর্যটক শিল্পীটা যাতে আরো আগে নিয়ে যেতে পারি এরকম একটা যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আমরা এই পর্যটক শিল্পীটাকে টিকিয়ে রাখতে পারবো। বেলা 12টার দিকে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মোবারক হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে আসে তদন্ত কমিটি। পর্যবেক্ষণ শেষে তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট, রান্নার চুলা অথবা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এর আগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 36টি ত্রিপুরা ও লুসাই পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন। সম্ভব অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ থেকেও হতে পারে। আর যেহেতু আপনারা জানেন যে রিসোর্টগুলো ইন্টেরিয়র করা থাকে, দাহ্য পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণই খতিয়ে দেখছি এবং আমরা আমাদের প্রতিবেদন সেটা বিস্তারিত উল্লেখ করব। এ ঘটনায় বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। মালিক সমিতিকে এই অ্যাসিউরেন্স দিতে চাই, কর্পোরেট যদি কোনো লোনের ব্যবস্থা করে দিতে পারি, আমি সিরিয়াসলি আমার ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে আগামী ক্যাবিনেটে কথা বলবো, আমি তাকে পারসুয়েট করার চেষ্টা করব। এর আগে সোমবার দুপুর 1টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন সাজেক। প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে চকরিয়ার খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ফেলে বিক্ষোভ করে তারা। এ সময় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। চাষী ও ব্যবসায়ীরা বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে দেশীয়ভাবে লবণ উৎপাদন হয়, তার মধ্যে প্রায় 95% উৎপাদন হয় কক্সবাজারের বিভিন্ন এলাকায়। গত মৌসুমে অনুকূল আবহাওয়ায় দেশের উৎপাদন দেশের চাহিদা মেটায়। এমনকি বাড়তি 2,22,000 টন লবণ মজুদ রয়েছে। বিক্ষোভ নারীদের অভিযোগ, মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ আমদানির এলসি অনুমোদনের পায়তারা করছে। 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো প্রায় 3.5 লাখ কোটি টাকা। গত ডিসেম্বরের শেষে মোট বিতরণ করা ঋণের 20.2% খেলাপি। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। গত 15 বছর তথ্য গোপনের ফলে এতদিন এই ঋণ কম ছিল বলে জানান তিনি। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। পতিত আওয়ামী সরকারের 16 বছরে একে একে ব্যাংক দখল আর অর্থ লুটপাটে খাদের কিনারায় এ খাত। 2017-র পর থেকে ব্যাংক থেকে বিতরণ হওয়া মোট ঋণের 87% একাই নিয়েছে এস আলম, আর সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার নিয়েছে লাখ কোটি টাকার বেশি। এছাড়া ঋণ নিয়ে ফেরত দেয়নি বিগত সরকারের মদতপুষ্ট অনেক শিল্প গ্রুপ। হাসিনা সরকারের আমলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি অনেক ব্যবসায়ী। আবার তথ্য গোপন বা পুনঃতফসিল করে খেলাপি ঋণ কম দেখানোর অভিযোগও রয়েছে। গত সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল 3.5 লাখ কোটি টাকা, তবে ডিসেম্বর শেষে তা আরও বেড়েছে। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় 3,45,000 কোটি টাকার বেশি, যা মোট ঋণের 20.2%। আর সেপ্টেম্বরের তুলনায় এ ঋণ বেড়েছে 60,000 কোটি টাকার বেশি। বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি জানান, মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ 17,11,401 কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার 42.83% এবং বেসরকারি ব্যাংকে এ হার 15.60%। শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। 3,45,000
কোটির উপরে এখন। এ সময় খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় তথ্য গোপন ও ঋণে অনিয়মের কথা জানান তিনি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো, তো এটা 9 থেকে 20 হয়ে গেছে এবং আরও 9-এর বেশি বাড়বে এটাই আমার ধারণা। অপরদিকে রিজার্ভের সংকট কাটিয়ে ওঠার কথা জানান গভর্নর। এতে মার্চ মাসেও আইএমএফ এর শর্ত পূরণ হবে বলে জানান তিনি। সেপ্টেম্বর মাসের আইএমএফ এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, সেপ্টেম্বর ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর আইএমএফ এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানান গভর্নর। তিনি জানান যেসব ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না তাদেরকে একীভূত বা নতুন বিনিয়োগের মাধ্যমে ভালো করা হবে, বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শুরু হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ও দীর্ঘ সামরিক মহড়া। থাইল্যান্ডে এই মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 30 দেশের 8,000-এর বেশি সেনা। মহড়ায় অংশ নিতে শুধু যুক্তরাষ্ট্র থেকেই থাইল্যান্ডে পৌঁছেছে 6,000-এর বেশি সেনা কর্মকর্তা। বলা হচ্ছে ভিন দেশে দশকের সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রদর্শনী 44তম কোবরা গোল্ড এক্সারসাইজ। এছাড়াও যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ অন্যান্য দেশের সেনাবাহিনী। চলতি বছরের মহড়ায় থাকছে মানবিক সহায়তা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, সাইবার প্রতিরক্ষা, মহাকাশ অভিযান, কাউন্টার ড্রোন কৌশল সহ আধুনিক সমরবিদ্যার নানা প্রশিক্ষণ। মহড়া চলবে আগামী 7 মার্চ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হতে প্রয়োজন হবে 50 লাখ মার্কিন ডলারের। বিদেশি অভিবাসীদের জন্য গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন এই প্রক্রিয়া চালু হবে। এটি গ্রিন কার্ডের সুবিধা সম্বলিত একটি নতুন সংস্করণ। ট্রাম্প বলেন, বিদেশি অভিবাসীদের জন্য গোল্ড কার্ড বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বিত্তশালীরা যুক্তরাষ্ট্রে আসলে একদিকে করের আওতা বাড়বে এবং অন্যদিকে তৈরি হবে কর্মসংস্থান। গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরকারি তহবিলে জমা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মতে এই উদ্যোগটি দ্রুত মার্কিন জাতীয় ঋণ পরিশোধে বেশ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান EB-5 প্রোগ্রামকে প্রতিস্থাপন করা হচ্ছে নতুন গোল্ড কার্ড সিস্টেম। সন্ধ্যাবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ক্ষোভের মুখে আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক আবু বাকের। 28 বছর পর বিএনপির বর্ধিত সভাকাল, অংশ নেবেন 4,000-এর বেশি নেতা। নির্বাচনমুখী সংস্কারে ফের দলটি। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি, জনদুর্ভোগ কমাতে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের। এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানিতে তোপের মুখে বিইআরসি। গণবিরোধী বলল ক্যাব, আন্দোলনের হুমকি। শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।